আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছি এবারের বাজেটে কি থাকতে পারে, কি কোন জিনিসের দাম কমতে পারে, বাড়তে পারে। অলরেডি আমরা কিন্তু কিছু তথ্য উপাত্ত জানিয়েছি। দোলা, আমাদের সামনে আরো কয়েকটা তথ্য আছে, আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে গেল 5টা বাজেটের কিছু তুলনামূলক চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি 2020-21 থেকে পরের 24-25 পর্যন্ত। এবং আপনার দিকে যেই পার্সেন্টেজটা দেখুন 17.9, এটা জিডিপির অনুপাতে বাজেটের আকার কত ছিল সেগুলো আমরা একটু দেখাবার চেষ্টা করেছি। এবং যেমনটি দর্শকদেরকে আমরা শুরুতেই বলছিলাম, যারা শুরুতে দেখেছেন তারা জানেন যে আমরা বলেছি যে এবার টাকার অঙ্কে বাজেট কিছুটা বড় হয়েছে, কিন্তু আসলে যদি আমরা শতাংশের হিসেবে দেখি যে আসলে কত শতাংশ বাজেট বেড়েছে, সেই হিসাবে দেখলে এবার 4.6% হারে বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে, যেটি আসলে অন্যান্য বছরে আমরা দেখেছি 10%-এর ওপরে থাকে সাধারণত, যেটি আবুল মাল আব্দুল মুহিতকে দিয়ে শুরু হয়েছিল 2020-21 অর্থ বছরে। আবারও এবারের বাজেটের কিছু তথ্য, তবে আগের তথ্যগুলো আমি একটু আপনাকে অ্যাড করতে চাই। যে তথ্যগুলো আমরা দেখিয়েছিলাম 2020-21 অর্থ বছরে আমরা 17.4% জিডিপির বাজেট দিয়েছিলাম। এবার কিন্তু সেটা আস্তে আস্তে নেমে, দেখেন আবারও আমরা সেই তথ্য উপাত্তটা একটু জানাবো। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ হচ্ছে আমাদের মতো উন্নয়নশীল দেশে খরচের চাহিদা বা বাজেট বড় করার চাহিদা এটা কিন্তু প্রতি বছরই বাড়বে এবং মনে করা হয় যে আমাদের মতো দেশে 20% অফ টোটাল জিডিপি সরকারি খরচ বা বাজেটের আকার, এটা স্ট্যান্ডার্ড। কিন্তু আমরা দেখেন 24-25-এ কিন্তু 14.2% আটকে আছি এবং 17.9 থেকে আমরা 2020-21 যখন শুরু করেছিলাম ধারাবাহিকভাবে কিন্তু আমাদের সেই হারটা কমছে। অর্থাৎ এতদিন কিন্তু 17.9 থেকে 20 কাছাকাছি চলে যাওয়ার কথা ছিল, সেটা এখনো 14.2% আটকে আছে। তার মানে আমাদের যেই অর্থনীতির চাহিদা, সেই চাহিদা মেটানোর মতো করে যে বাজেটের আয়তন বা আকার বাড়ানোর কথা, সেটা কিন্তু আমরা করতে পারছি না। আমরা এর আগে যে কার্ডটা দেখছিলাম, যে এবারের বাজেট নিয়ে আরো কয়েকটা তথ্য উপাত্ত একটু জানাবো। দোলা, বাজেটের আকার তো আমরা জানি, বাজেটের আকার প্রায় বলা যায় যে 8 লাখ কোটি টাকার, অর্থাৎ 7,97,000 কোটি টাকার বাজেট, যেটি জিডিপির 14.2 ভাগ। আপনি বলেছেন দর্শকদেরকে। এর মধ্যে এনবিআর এর কাছ থেকে, অর্থাৎ যেটি আমরা কি বলবো, কর ট্যাক্স আদায়ের যে লক্ষ্যমাত্রা, সেটি যদি দেখি, সেটির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা, অর্থাৎ 5 ভাগের 3 ভাগই কিন্তু এনবিআর কে আদায় করতে হবে, মোট অর্থাৎ 60 ভাগের মতো। কিন্তু প্রতিবারই আমরা দেখি আসলে ইকবাল, যে শুরুতে যেই লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করা হয়, তারপরে আবার সেটি সংশোধন করা হয় এবং তারপরে সেটিও আমরা আসলে অ্যাচিভ করতে পারি না। সঞ্চয়পত্র বিক্রি থেকেও একটা বড় অংশ আদায়, এটা দেখেন এটা কিন্তু ডাউন, তার মানে কমেছে। সঞ্চয়পত্র বিক্রি থেকে সরকারের যেই প্রতি বছরই একটা টার্গেট থাকে, আমার যতদূর মনে পড়ে 18,000 কোটি টাকা ছিল অর্থাৎ চলতি অর্থ বছর 23-24 অর্থ বছর, সেখান থেকে 15,400 কোটি, সেটা 1.9% টোটাল বাজেটের, কিন্তু বছর ব্যবধানে সেটা কিন্তু কমানো হয়েছে। এরপরে যে অংশটা, সেটি নিয়ে কিন্তু এবার সবচেয়ে বেশি, এবার বাজেটের আগে দর্শক যে দুটি বিষয় নিয়ে আমি শুনেছি যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, তার একটি হচ্ছে যে সরকার যে পরিমাণ ঋণ নিয়েছে, সেই ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে সরকার কতটা হিমশিম খাবে, কতটা ভালোভাবে সেটি করতে পারবে, সে বিষয়টি। আর মূল্যস্ফীতির বিষয়টি, সুদ পরিশোধে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় অংশ কিন্তু চলে যাবে ইকবাল, অর্থাৎ 1,13,500 কোটি টাকা, যেটি বাজেটের প্রায় 14.2%। না, আমরা কিন্তু সুদ পরিশোধে দুই দিকেই, অভ্যন্তরীণ এবং বিদেশি সুদ, অভ্যন্তরীণ সুদটা একটা বড় জায়গা দখল করে আছেই, এবং বিদেশিদের ক্ষেত্রেও আমরা প্রথম 10 মাসে কিন্তু দেখেছি প্রায় $3 বিলিয়ন কাছাকাছি সরকারকে খরচ করতে হচ্ছে, এবং সেটা বছর ব্যবধানে কিন্তু প্রায় 40%-এর মতো বেশি। অর্থাৎ দিন দিন কিন্তু আমাদের এই চাপটা বাড়বে, এরকম একটা আশঙ্কা রয়ে গেছে। এবং এটির একটি বড় অংশ তো যে মেগা প্রকল্পগুলো আসলে আমরা এতদিন করেছি, সেই মেগা প্রকল্পগুলোর জন্য যে সুদ নেওয়া হয়েছে, আন্তর্জাতিক সুদ এবং ঋণের মূল টাকা, সেটা ঋণ যেটি নেওয়া হয়েছে, পরিশোধের সেটির যে সুদ, সেটি আসলে এখন পরিশোধের টাইম চলে আসছে। দর্শক, বাজেট নিয়ে কিছু তথ্য উপাত্ত আপনাদেরকে জানাচ্ছিলাম, সামনে আরো জানাবো।